আজকে বিপন্ন, তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যেখানে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি স্বীকার করেছেন বাংলাদেশের সীমান্ত ব্যবস্থা আজকে বাংলাদেশের হাতে নেই, সেটা অন্য রাষ্ট্রের হাতে চলে গেছে। আমরা তার বক্তব্যটা একটু প্রথমে শুনি, তারপর আমরা অতিথিদের সাথে যাব। আমরা তার বক্তব্যটা একটু শুনি প্রথমে, তিনি কি বলেন। আসলে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে এখন। অর্থাৎ তিনি বললেন বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, অর্থাৎ অন্য রাষ্ট্রের হাতে চলে গেছে, তিনি সরাসরি স্বীকার করছেন। তাহলে বাংলাদেশ সরকার বলতে কি আছে? আর তো এই বিষয়ে আমি পরবর্তীতে যাব। প্রথমে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে যাব, আপনার কাছে জানতে চাইবো যে একটা দেশকে করিডোর দিলে সাধারণত আন্তর্জাতিক কোনো সমস্যা, যুদ্ধ বলেন, করিডোর দেওয়া বলেন, প্রক্সি ওয়ার বলেন, সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার তার নির্বাহী আদেশে করতে পারে না, বরং সংসদে তার অনুমোদন নিতে হয়। যেমনটা ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে আমরা ভারতের পার্লামেন্টে সেটা নিয়ে আলোচনা এবং যুদ্ধের জন্য অনুমোদন চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু নির্বাচিত সরকার নেই, সেই নির্বাহী আদেশের বলে একটা করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এই আত্মঘাতী সিদ্ধান্ত কিভাবে নিতে পারে, কতটুকু আইনসঙ্গত হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে ভাই, এবং লিসা আপাকে সহ যারা দর্শক যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে বাংলাদেশে আপনি যে প্রশ্নটা নিয়ে আসছেন টেবিলে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে রিলেটেড। আজকে যে কাজটি করা হচ্ছে, দেখেন, এই যে বাংলাদেশে যে করিডোর দিচ্ছে, এখন যে পররাষ্ট্র সচিব তৌহিদ সাহেব যে বলেছেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে করিডোর দেওয়া হবে। এখন এই যে করিডোর দিবেন উনি বলেছেন, তো উনি তো, ওরা তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তো ওদের কাজ হচ্ছে রুটিন ওয়ার্ক করা, নির্বাচনের দিকে যাওয়া, নির্বাচন করা। এদের কাজ তো কোনো না যে করিডোর দেওয়া বা আন্তর্জাতিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো এদের নাই, এদেরকে কেউ দেয় নাই। ওরা তো নির্বাচিত সরকার না, তো কোন অধিকারের বলে সেটা করেন, সেটা নীতিগতভাবে এই সিদ্ধান্ত ওনারা নিতে পারেন না এবং এর কোনো আইনি ভিত্তি নেই, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে যে ওনারা যে এই সিদ্ধান্তটি নিয়েছেন, ওনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন? ওনারা কি কোনো বিশ্লেষকদের বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন? সেটাও কিন্তু ওনারা করেন নাই। তো সেই ক্ষেত্রে ওনারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, ওনারা সম্পূর্ণ ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে প্রলং করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, ওনারা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য বাংলাদেশকে একটি আন্তর্জাতিক দাবার গুটিতে পরিণত করছেন। বাংলাদেশকে কেন আন্তর্জাতিক দাবার গুটিতে পরিণত, এই কথা কেন বললাম শুনেন। এখানে বাংলাদেশে যে করিডোর দিচ্ছে, এই বাংলাদেশ নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি কনসার্ন। এখানে যে রাখাইন আরাকান আর্মির সাথে যে জান্তা বাহিনীর যুদ্ধ হচ্ছে, এখানে কয়েকটা রাষ্ট্রের এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। এখানে স্বার্থ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এখানে স্বার্থ আছে চীনের, স্বার্থ আছে ভারতের, এবং রাশিয়াও এখানে জড়িত। এখন যদি আপনি যে করিডোরটা এখানে যে দেওয়া হচ্ছে, এই করিডোর যদি দেওয়া হয়, এখানে যদি রাখাইনে যদি আরাকান আর্মির সাথে যদি জান্তা বাহিনীর যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধে কারা থাকবে? আরাকান আর্মি থাকবে, মার্কিন সৈন্যরা থাকবে, এবং তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তাদেরকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পিছন থেকে কাজ করবে। তার মানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা প্রক্সি ওয়ারের মধ্যে কিন্তু এখানে ইনুস বাহিনী কিন্তু জড়াচ্ছে, যার ফলশ্রুতি, যার ফলাফল বাংলাদেশে খুবই ভয়াবহ ফলাফল হবে। এখানে আপনি চিন্তা করে দেখেন যে, আপনি একটা জিনিস ইতিহাস দেখেন যে পৃথিবীর যে কোনো দেশে, ইরাক বলেন, সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, যেই কোনো দেশে যখন যুদ্ধ হয়েছে, যখন এরকম মানবিক করিডোর বা করিডোরের জন্য বা সহায়তার জন্য মার্কিন সেনাবাহিনী যখন সেখানে গিয়েছে, মিলিটারি বেস করেছে, ওই সব দেশগুলোর অবস্থা কিন্তু পার্মানেন্টলি আজীবনের জন্য খারাপ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। তো একইভাবে বাংলাদেশে যদি একবার ইউএস আর্মি ঢুকে এবং এখানে একটা মিলিটারি বেস যদি করতে পারে এরা, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ হবে এবং বাংলাদেশ স্থায়ীভাবে একটা যুদ্ধে, একটা সংঘাতে জড়াবে। সেটা কখনোই আমরা এদেশের জনগণ কামনা করে না। তাই আমি মনে করি সেটা যে আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন, যে উনি কিন্তু এই কথা বলেছিলেন যে বাংলাদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাই। আমি সেই দৃশ্যটা আপনাকে সেই দৃশ্যটা দেখাচ্ছি, তারপর আমরা আবার আলোচনায় যাব। সেই দৃশ্যটা একটু শুনি, প্রধানমন্ত্রী কি বলেছিল সপ্তাহের সময়। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি না, ক্ষমতার লোভ আমি করি না। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না।
আমি এই বিষয়টা নিয়ে আমি জনাব সালাউদ্দিন আপনার সাথে আসবো। আমি ভাই এই জায়গাটা শুধু 2 মিনিটে শেষ করছি। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা কিন্তু স্পষ্টভাবে বলেছেন, উনি দেশ বেচেন না, দেশের স্বার্থ বিক্রি করেন না। সো এই জন্যই কিন্তু এই কথাটা বলার কারণেই কিন্তু উনি এই যে বলেছিল যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে এবং সেন্ট মার্টিনের একটা মিলিটারি বেস তৈরি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুইটা বিষয়ে সম্মত না হওয়ার কারণেই কিন্তু 5ই আগস্টে ওনাকে ক্ষমতা থেকে যেতে হয়। কারণ এই জিনিসটাতে যে ফ্রান্সে যে মিটিং হয়েছিল 5 তারিখের আগে, আপনারা দেখেছেন যে ফ্রান্সে ইউনুসের সাথে মিটিং হয়েছিল। ওই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দিয়ে ইউনুসকে বসানো হবে। ইউনুস যদি এখানে একটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে যদি একটি খ্রিস্টান রাষ্ট্র করতে দেওয়া হয় এবং যদি এখানে যদি একটি সেন্ট মার্টিন যদি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয় একটা মিলিটারি বেস করার জন্য, এই চুক্তিতে এই শর্তের বিনিময়ে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু সৎকর মহাজন ইউনুস কিন্তু এখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন এবং দায়িত্ব পালন করছেন। এই জিনিসটি শেখ হাসিনা তখন রাজি হননি। রাজি না হওয়ার কারণে ওনাকে ক্ষমতা থেকে যেতে হয়েছে। এখন বাংলাদেশের জনগণকে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশকে কি খ্রিস্টান রাষ্ট্র বানাতে দেওয়া হবে, বাংলাদেশকে কি একটা যুদ্ধের দিকে নিয়ে যেতে দেওয়া হবে। এখন বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এখন সিদ্ধান্ত নিবে যে আমরা এই সিদ্ধান্ত মানি না, বাংলাদেশের কোনো অংশ আমরা বিক্রি করতে দিব না, বাংলাদেশের কোনো অংশকে খ্রিস্টান রাষ্ট্র করতে দিব না, বাংলাদেশের কোনো অংশ এক ফোঁটা মাটিও অন্যের কাছে আমরা দিব না। এটা বাংলাদেশের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আরেকটু শুনি জননেত্রী শেখ হাসিনা কি বলছেন, একটু শুনি। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি, তার জন্য আমি এবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসতে হয় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। লিসা কামাল, আপনি শুনলেন জননেত্রী শেখ হাসিনা এই কথাটা যদি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বলতো তাহলে কি আজকে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতো? এক। নাম্বার দুই হলো, আপনি যখন একটা বিচ্ছিন্নতাবাদীকে তার সহযোগিতা করার জন্য একটা সরকারকে উৎখাতের জন্য সহযোগিতা করবেন, তখন সেই দেশের সরকার অর্থাৎ বৈধ সরকার অর্থাৎ মায়ানমার যখন ঢাকাকে আক্রমণ করবে, তখন আইনগতভাবে আপনার কোনো ভিত্তি নাই সেটাকে অবৈধ বলার। আপনি দুইটা বিষয় যদি একটু বিশ্লেষণ করতেন। প্রথমে বলেছেন আমি শেখ মুজিবের মেয়ে, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না, ক্ষমতা নিতেও চাই না। আমি যদি সেটা করতাম তাহলে আমি আগেও ক্ষমতা আসতে পারতাম এবং আমি ক্ষমতায় থাকতে পারতাম। স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা করেছেন। কিন্তু আজকে কিন্তু ইতিমধ্যে দেশ বিক্রি হয়ে গেছে। আরো একটা আপনাকে প্রমাণ হিসাবে আমি দেখাচ্ছি। কয়েকদিন আগে 10 কিলোমিটার ভিতরে ঢুকে আরাকান আর্মি তাদের পতাকা পর্যন্ত বাংলাদেশের সাথে উড়িয়ে দিয়েছিল, যেটা ভয়ঙ্কর। এ থেকে স্পষ্টত বোঝা যায় যে পররাষ্ট্র উপদেষ্টার কথা যে বাংলাদেশের সীমান্ত অন্য রাষ্ট্রের হাতে যথার্থই সমর্থন করে। এখন আপনি যদি বলতেন শেখ হাসিনার এই ব্যাপারটা তিনি যদি এখন বলতেন তাহলে কি গ্রহণযোগ্য হতো? ধন্যবাদ। আমাদের কিন্তু জননেত্রী শেখ হাসিনার যে এই যে মাত্র যে আপনি ক্লিপিংসটা দেখালেন, এটা কিন্তু তখন সবাই দেখেছে। কিন্তু আমার যেটা মনে হয় যে হয়তোবা এটা কেউ মানে বুঝে নিয়েছে কিনা আমি ঠিক জানি না যে কতজন মানুষের কাছে এটা পৌঁছেছিল। তিনি কিন্তু সেখানে পই পই করে সবকিছুই বলেছেন যে কি হলে কি হতো। এই যে 5 তারিখে আপনি বলে যে তারা যে জুলাই আন্দোলন বলে, এই যে ছাত্ররা যে মনে করে যে কোটা আন্দোলন করে তারা শেখ হাসিনার মতো মানে একজন আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠনকে তারা পতন ঘটিয়েছে, আমার মনে হয় যে তারা খুব বোকার স্বর্গে বসবাস করছে। তারা এটা বোধহয় এখন আমি জেনজিকে বলতে চাই যারা সেদিন আন্দোলনে ছিল যে তারাও কিন্তু ইউজড, তারাও কিন্তু ব্যবহৃত, এবং তাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল গেম, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল না। আর এই গেমটা কিন্তু শুরু হয়েছে আপনার অনেক বছর ধরে কিন্তু জয়ন্তী শেখ হাসিনা এটা বলে আসছিলেন যে উনি বলেছিলেন যে আপনি একটু খেয়াল করবেন যে সাদা চামড়া তার কাছে একটা বাংলাদেশের ভূখণ্ড চেয়েছে, এবং আমি যদি সেদিন সেটা দিতাম তাহলে আমার ক্ষমতায় আসতে কোনো সমস্যা নাই। এবং আসলে কথা যে আপনি দেখেন যে আজকে আপনাকে বলি যে তিনি যে কথাগুলো বলেছেন, একমাত্র আওয়ামী লীগের যারা সমর্থক
তারা ছাড়া আমার প্রশ্ন হলো যে তার যে কথাগুলো আজকে, আপনাকে একটা কথা বলি ভাই, হিরো আলম নামে যে একজন তার টিকটকার বা ব্লগার যেই আছে সবাই তাকে চেনে, সেও কিন্তু একটা জিনিস বুঝেছে যে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে। আমার ওর স্ট্যাটাসটা দেখে আমার এত অবাক লাগলো, যেখানে যদি হিরো আলমও যদি বুঝে থাকে, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যতগুলো দল বাংলাদেশে এখন আছে তারা কেন বুঝতে চাচ্ছে না যে এই আন্দোলনটা শেখ হাসিনার মতো একজন আয়রন লেডিকে সরানো তাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এটা একটা ম্যাটিকুলাস ডিজাইন, সেটা আপনার পশ্চিম থেকেই হয়েছিল তাকে সরানোর জন্য। তিনি যদি সেদিন আমেরিকাকে এই ডিপ স্টেট করার, একটা খ্রিস্টান রাষ্ট্র করার যদি ভূখণ্ডটা বাংলাদেশের সেই মাটিটুকু দিতেন, তাহলে হয়তো বা আমাদেরকে 5ই আগস্ট দেখতে হতো না। আর আপনি দেখেন যে 1971 সালেও কিন্তু ভারত আমাদের জন্য একটা করিডোর করেছিল, সেই করিডোরটা ছিল মানবিক করিডোর। মানবিক করিডোরটা ভাই কখন হয়? যখন খাদ্য, পানি আর ঔষধ, এই 3টা জিনিস যখন আপনাকে সরবরাহ করতে হয় তখন মানবিক করিডোর বলে। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম, আপনি দেখেন যে পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বললেন যে এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমাদের রাষ্ট্র বহির্ভূত বলেছেন সীমান্ত আমাদের নিয়ন্ত্রণেই নেই, অন্য রাষ্ট্রের হাতে বাইরে। এবং আপনি দেখেন যে এই যে মানবিক করিডোর যে নামটা যে দিল তারা পররাষ্ট্র উপদেষ্টা, আমি মনে করি যে রাখাইনে রোহিঙ্গাদের সাহায্য করার এটা উসিলা মাত্র। এই উসিলায় তারা করিডোরটা করে মায়ানমারের জান্তা সরকারের সাথে তাদের যে প্রতিপক্ষ আছে আরাকান আর্মি, তাদের সাথে বাংলাদেশের একটা মানে যুদ্ধের একটা বন্দোবস্ত করে দিল। আপনি একটা জিনিস খেয়াল করবেন ভাই, সেইখানে কিন্তু আপনার চীনের ইনভেস্টমেন্ট আছে, তার সাথে রাশিয়া জড়িত, আপনার তার সাথে ভারতও, কিন্তু ভারতের ইনভেস্টমেন্ট আছে, আমাদের দেশেও আছে। হ্যাঁ, আপনার সাথে একটু সংযুক্ত করি। কয়েকদিন আগে সামরিক জুন্টা সরকারকে সহায়তা করার জন্য, আরাকান আর্মিদেরকে দমন করার জন্য চাইনিজ সৈন্য ঢুকে পড়েছে বার্মাতে। এখন বার্মা সাথে চাইনিজ বাহিনী যদি বাংলাদেশের উপর হামলা করে এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য, এর দায় কে নিবে? আপনি যদি বলতেন। আমি আপনাকে সেটাই বলছিলাম যে এই যে দেখেন যে তারা যে করিডোরটার মাধ্যমে যদি সামরিক অস্ত্র যদি আদান প্রদান হয়, এই যে যদি একটা যুদ্ধ ধরেন লেগেই যায়, তাহলে আমরা কিন্তু দেখেন আমেরিকা, ভারত, রাশিয়া, চীন 4টা পরাশক্তির রসানলে পড়ে যাচ্ছি আমরা। আমাদের ভূখণ্ডটা কিন্তু আজকে একদম সম্পূর্ণ হুমকির মুখে। একটা সময় এই যে দেখেন তারা যদি এখানে যদি ঘাঁটি গড়তে পারে, তাহলে দেখেন তারা যে ডিপ স্টেটটা করতে পারে, তারা যদি এই যে খ্রিস্টান রাষ্ট্রটা করতে পারে, এরপর কিন্তু তারা কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা বিশাল অংশ কিন্তু তারা নিয়ে যাবে। এবং এখন যারা এই জিনিসটাকে বুঝতে পারছেন বা বুঝেও না বোঝার ভান করছেন, এখন আমি আমাদের ছাত্রদেরকেও বলছি, যারা মানে সরকারে তারা শেখ হাসিনাকে সরিয়ে দখলবাজ সরকার, তাদেরকেও বলছি যে এই যে আমরা যে বিএনপি আমাদের প্রতিপক্ষ একটা বড় দল, তারা যে সবসময় রাষ্ট্র ক্ষমতায় বসা, নির্বাচন, এটা আপনার কি টের পাচ্ছেন যে আমাদের তো ভূখণ্ডই থাকছে না, আমাদের তো বাংলাদেশটাই তো, আমরা তো হুমকির মুখে পড়ে যাচ্ছি। আপনি নির্বাচন করবেন কখন? আপনি ক্ষমতায় বসবেন কখন? ক্ষমতায় বসতে পারবেন? এই যে আমরা 4টা পরাশক্তির যে রসানলে পড়ে গেছি, একটা যুদ্ধ লাগলে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি গাজার মতো একটা রাষ্ট্রের মতো একটা এলাকার মধ্যে পড়ে যাই, একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে, আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি ক্ষমতায় বসবেন কিভাবে? আপনি ওদিকে দেখেন আগে। আমি আপনার কাছে আবারও আসছি, লিসা আপা, আপনার কাছে আসছি। আমি এবার একটু সালাউদ্দিন ভাইয়ের কাছে যাব, তার আগে একটু আমরা জননেত্রী শেখ হাসিনা কি বলেছিল আরেকটু শুনি। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলের একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। এখানে জনাব সালাউদ্দিন সাহেব, আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। যিনি বলেছেন আমি হতে দিচ্ছি না এই ঘাঁটি, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছি না, এইটা আমার একটা বড় অপরাধ। আসলে কি ওনার অপরাধ ছিল নাকি উনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন? আপনি কি বলবেন এই ব্যাপারে?
না, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি ওনার রাজনৈতিক ইতিহাস এবং রাজনৈতিক প্রজ্ঞা অনেক বড়, এবং উনি দেশের ভালোটাই সবসময় চান। এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে যদি এখানে যদি একটা বেস ক্যাম্প হয়, বাংলাদেশে যদি একটা বেস ক্যাম্প হয়, তাহলে যেমন সিরিয়াতে, আফগানিস্তানে এবং ইরাকে যেরকম লং টাইম যুদ্ধ চলেছে, বাংলাদেশে ওইরকম একটা যুদ্ধ চলবে। আর এখানে যদি আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনি খেয়াল করবেন যে এখানে যদি একটা এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র, ছোট একটা খ্রিস্টান রাষ্ট্র করতে পারে, তাহলে এটা কি হবে ভবিষ্যতে জানেন? যে সেটা হবে যে ইসরায়েল, আপনি যদি ইতিহাসটা একটু পর্যালোচনা করেন, যে ইসরায়েল যে রাষ্ট্র, সেই রাষ্ট্র ইসরায়েলিরা কিন্তু, ইহুদিরা কিন্তু এখানে, তারা কিন্তু, এটা কিন্তু তাদের রাষ্ট্র না। এই ইহুদিরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিটলার ইহুদিদেরকে হত্যা করা শুরু করলো, তখন কিন্তু ওরা বিভিন্ন জায়গায় পালাতে শুরু করলো। তখন ওইখানে গিয়ে কিন্তু ইসরায়েলে গিয়ে ইহুদিরা বসতি করে। এটা কিন্তু তাদের পার্মানেন্ট ভূমি না, জায়গা না। এখানে প্যালেস্টাইনি যারা আছে, ফিলিস্তিনি, তাদের হচ্ছে প্রকৃতপক্ষে তাদের হচ্ছে এটা জায়গা। সো এখানে এই ইহুদিরা কিন্তু ইসরায়েলে গিয়ে কিন্তু বসতি করার পরে, দীর্ঘদিন থাকার পরে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যখন ওদেরকে সহযোগিতা করে, তখন এরা একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। এই শক্তিশালী রাষ্ট্র পরিণত হওয়ার ফলাফল আজকে কি হয়েছে দেখেন, এরা কিন্তু প্যালেস্টাইনকে আজকে কিন্তু একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে, ধূলিসাৎ করে দিচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশের পরিণতিও কিন্তু ভবিষ্যতে এটা হবে। এটা কি হবে আমি বলি, যদি এখানে যে 15 লক্ষ রোহিঙ্গার মতো কিন্তু অলরেডি চলে আসছে, এখন যদি এখানে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র যদি এই অঞ্চলে গঠন করতে পারে, গঠন করার ফলে এখন খ্রিস্টান রাষ্ট্র যদি গঠন করে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা এবং ইসরায়েলি কিন্তু এই খ্রিস্টান রাষ্ট্রকে সহযোগিতা করবে। এখন যদি রাষ্ট্রটা যদি ছোট হয়, তারপরে যদি আপনি ইসরায়েলের যে আধুনিক টেকনোলজি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধুনিক টেকনোলজি এবং যে অস্ত্রের এদের যে সমাহার, যে আধুনিক অস্ত্র, এই অস্ত্র যদি ওদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কিন্তু জনগণ যদি সংখ্যায় বেশিও হয়, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ওদের সাথে পারবে না। কারণ আধুনিক, একটু আপনাকে সংযুক্ত করি, একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, শেখ হাসিনা চলে যাওয়ার পর 20 আগস্ট মার্কিন 3 প্রতিনিধি বাংলাদেশে এসে অত্যন্ত গোপনে সেন্ট মার্টিন নিয়ে চুক্তি স্বাক্ষর করে, এবং ইতিমধ্যে সেন্ট মার্টিনের পর্যটক বন্ধ করে দিয়েছে, এবং অভাব অনাহারে সেখানকার স্থানীয়রা এপারে ট্রান্সফার হতে শুরু করেছে। অর্থাৎ যে পলিসিটা তারা গ্রহণ করেছে, যে সেখানে যদি পর্যটক যেতে না দেওয়া হয়, তাহলে খাদ্যের রান্নাশনে অভাবের কারণে তারা এই পারে চলে আসবে বাসিন্দারা। ফলে সেখানে বেস ক্যাম্প তৈরি করা, নাভেল বেস, এয়ার বেস তৈরি করা খুব সহজ হবে, এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়েছে, এবং পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, এটার ভিজুয়ালাইজেশন আপনারা দেখতে পাবেন। তো এখন যে বিষয়টা আপনার কাছে, যে মূলত যে প্রশ্নটা রাখতে চাচ্ছিলাম, বাংলাদেশে যে শুধু তো আওয়ামী লীগ একা নয়, অনেকগুলো দল আছে। যেমন বিএনপির কথা যদি আমি বলি, যারা যদি দেশপ্রেমিক নিজেদের দাবি করে, একজন হিরো আলম যদি এই কথাটা বলতে পারে, বিএনপির অবস্থানটা আসলে কেন এই অবস্থা, তাদের আসলে চাওয়া কি? না, এখানে বিএনপি আসলে, আমি বলবো যে, আমি যদি গ্রামের ভাষায় কথা বলি, তাহলে আমি বলবো যে বিএনপি মাইনকাজি পায় পড়ছে। ঠিক আছে, বিএনপি মাইনকাজি পায় পড়ছে। এখন বিএনপি এগুলো এই পারেও যেতে পারছে না, ওই পারে যেতে পারছে না। বিএনপি খুব একটা মাইনকাজিবার মধ্যে আছে। তো বিএনপির কিছু কিছু নেতা, যারা মাঠ লেভেলের নেতা কর্মীরা আছে, তারা সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে। এই চাঁদাবাজি নিয়ে তারা সন্তুষ্ট। এখন মূল আলোচনায় আসি, যে বিষয় টপিক্সের উপরে আলোচনায় আসি। বিএনপির উচিত, আমি মনে করি যে বিএনপির উচিত এখন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষায় বিএনপির এখন এগিয়ে আসা উচিত। কিন্তু তারা করবে কি করবে না, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মেইন যে বিষয়টা, আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন, আপনার মনে আছে কিছুদিন আগে আপনার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি এসেছিলেন। উনি কার সাথে দেখা করেছেন? উনি কার সাথে দেখা করেছেন? উনি কি বিষয়ে আলোচনা করেছেন? কি চুক্তি সাইন করেছেন? এটা কি রাষ্ট্র, এই ইনুস কি এটা উপদেষ্টারা কি ওনার জাতির সামনে প্রকাশ করেছেন? করেন নাই। কি কারণে এসেছেন, কি বিষয়ে এসেছেন, কি করতে এসেছেন, এগুলো প্রকাশ করেন নাই। ওনার বেসিক্যালি মার্কিন এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন এখানে একটা প্রস্তাব নিয়ে, এবং একটা সাইন করার জন্য, যে এখানে যে একটা মিলিটারি বেস করা হবে, একটা করিডোর দেওয়া হবে, সেটার জন্য এসেছিলেন। তো এটা আসলে সম্পাদন হয়ে গেছে। ওই ওনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইনুসের যে চুক্তি ছিল, সেই চুক্তির অংশ হিসেবে এটা হয়েছে। এটা ফ্রান্সেই, এই আলোচনা ফ্রান্সেই হয়ে গেছে, এই চুক্তি ফ্রান্সেই হয়ে গেছে। বাট ফাইনাল
চুক্তিটা একদম পেপার আকারে এটা ফাইনালাইজ করা হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যখন এখানে আসছে তখন এটা করা হয়েছে। এখন এর ফলে যেটা হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আর অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, আপনার যদি দেশই না থাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে, এখন যদি দেশে যুদ্ধ হয়, আপনি যদি একটা কথা যে বলেন যে বাংলাদেশে যদি যুদ্ধ হয়, বাংলাদেশ যদি যুদ্ধে জড়ায়া যায়, তাহলে আপনার পরিবার কি বাঁচবে, আমার পরিবার কি বাঁচবে? মায়ানমার থেকে যদি গুলি ছোড়া হয় তাহলে সেগুলি যে কারো উপরে পড়তে পারে। এবং আরেকটি বিষয় আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এখন মায়ানমার সাথে যে যুদ্ধ হবে, রাখাইন আরাকান আর্মি যে মায়ানমারের জান্তা বাহিনীর সাথে যুদ্ধ করবে, এখানে জান্তারা তো একা না, জান্তাদেরকে কারা সহায়তা করছে এটা আপনাকে দেখতে হবে। চীন সরাসরি তাদেরকে সহায়তা করছে, চীন তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদের সৈন্য দিচ্ছে। এখন চীন যদি সরাসরি এই যুদ্ধে জড়িত হয় আর সেই যুদ্ধে যদি বাংলাদেশ জড়িত হয়, তাহলে বাংলাদেশ কি টিকবে? বাংলাদেশ টিকে থাকতে পারবে? বাংলাদেশ কোনোদিন টিকে থাকতে পারবে না। তার মানে হচ্ছে বাংলাদেশকে প্রাথমিক অবস্থা প্রক্সি ওয়ারে নেওয়া হচ্ছে, কিন্তু এই প্রক্সি ওয়ারটা একটা সময় গিয়ে প্রক্সি ওয়ার থাকবে না, বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়াতে হবে। আমার একটা অবজারভেশন আছে এখানে, ব্যক্তিগত অবজারভেশন। শোনেন, পাপ আপনি যদি করেন, আপনার পাপের ফল ন্যাচারালি আপনি একটা পানিশমেন্ট পাবেন, এটা হচ্ছে বড় কথা। আমি মনে করি যে 5ই আগস্টে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ, আমি পুরো সেনাবাহিনীকে বলছি না, 5ই আগস্টে বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ শেখ হাসিনা সরকারকে উৎখাতের সাথে সরাসরি জড়িত ছিল। এখন একটা কথা আছে না যে আমার বাবা একটা কথা বলতেন যে একটা লঞ্চের মধ্যে যদি 100 যাত্রী থাকে, এর মধ্যে যদি 10 জন লোক যদি পাপি থাকে, তাহলে ওই 10 জন লোক পাপির কারণে যদি ওই লঞ্চটা ডুবে, তাহলে 90 জন যে ভালো লোক ছিল তারাও কিন্তু মরবে, কারণ 10 জনের পাপের পরিমাণ এত ভারী, এই লঞ্চটা ডুবানোর জন্য, বাকি 90 জনকে শহর ডুবানোর জন্য এই 10 জন পাপি যথেষ্ট। তো বাংলাদেশে এই সেনাবাহিনীর একটা অংশ 5ই আগস্টে এত পরিমাণ অকাম কুকামে জড়িয়ে পড়েছে এবং এই একটা রাষ্ট্র ধ্বংসের জন্য তারা যা করার দরকার সবই করেছে, তারা কিন্তু পাপী। তো তাদের এই পাপের জন্য কিন্তু পুরা সেনাবাহিনী কিন্তু আজকে বিপদের মুখে পড়তে পারে, বিপদের মুখে পড়বে। এখন কেন বিপদের মুখে পড়বে দেখেন, এখন যদি বাংলাদেশ যদি এই যুদ্ধে যদি জড়ায়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকে মারা যাবে না? বাংলাদেশের সেনাবাহিনীকে আহত হবে না, নিহত হবে না? অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী আহত হবে, নিহত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে তাদের পাপের ফসল। তো আমি মনে করি যে রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোনো কাজ কারোই করা উচিত না যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হয়। আজকে দিন শেষে কি হলো, আজকে দেখেন, আপনি বলেন এই করিডোর তো এই যে দিয়ে দেওয়া হয়েছে করিডোর, এই করিডোর দিয়ে দেওয়া মানে হচ্ছে বাংলাদেশকে আজীবনের জন্য, কত বছরের জন্য আমি জানি না, প্যালেস্টাইনের মতো একটা বিপদের মুখে ফেলে দেওয়া হলো। হ্যাঁ, এখানে একটা কথা বলি, বাংলাদেশকে আজীবন এখানে যুদ্ধ করতে হবে, বাংলাদেশকে আজীবন এখানে যুদ্ধ করতে হবে। আপনি দেখেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশেষ করে জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির কারণে প্রতিটা প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ ঊর্ধ্বগতি, সরাসরি যদি বাংলাদেশে এরকম যুদ্ধ হয় এবং যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কাছাকাছি দেখা দিয়েছে, তাহলে তো এখানে মানুষ না খেয়ে দুর্ভিক্ষেই মারা যাবে। তো আমি আপনার কাছে আবার আসবো, আমি আরেকটা বিষয় একটু লিজা আপনার কাছে জানবো, তার আগে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, বাংলাদেশের 10 কিলোমিটার অভ্যন্তরে আরাকান আর্মির পতাকা উঠছে। অর্থাৎ এরা চিটাংয়ের ভাষায় বলছিল আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে 10 কিলোমিটার বাংলাদেশের পতাকার সাথে আরাকান আর্মির পতাকা উড়িয়ে দিয়েছে। তাহলে একটা দেশের সার্বভৌমত্ব কতটা বিপজ্জনক অবস্থায় গেলে এই কাজ করতে পারে, এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করলে সাংবাদিকরা তার উত্তরে বলে তিনি কিছুটা চেপে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সত্য লুকিয়ে থাকে না। আমরা দেখালাম সেই পতাকা কিন্তু উড়ছে। তাহলে এমত অবস্থায় কি আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি না যে আসলে বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা যে খ্রিস্টান রাষ্ট্রের কথা বলছিল সেটারই একটা সবুজ সংকেত, অর্থাৎ বাংলাদেশ সরকারের বর্তমান ইউনূস সরকারের একটা গ্রিন সিগন্যাল, সবুজ সিগন্যাল পেয়ে এই পতাকাটা উড়িয়ে দিল। আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটাই। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি মনে হয় আমাকে কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছিলেন যে আপা সোল্ড আউট কি। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে সোল্ড আউট, আমি খুব কষ্টে দিয়েছিলাম। সেটার অনেকদিন পরে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা
এই কথাটা বললো, আমি তখনই সন্দেহ করেছিলাম যে এই করিডরটা তারা দিয়ে দিচ্ছে, কারণ এটা তো সেই ডিজাইনের ফসল এবং তারা এটা দিয়ে দিবে, এইটার ফলে কিন্তু তারা ক্ষমতায় এসছে, এটা তাকে দিতেই হবে। আমেরিকা আর জাতিসংঘের যৌথ প্রযোজনায় যে ফুটবল খেলাটি, সেটার মধ্যে আসলে বলটা হলাম আমরা। মানে আমাদের ভূখণ্ডকে অস্থির করে, আমাদের ভূখণ্ডটাকে ব্যবহার করে এই যে মায়ানমারের জান্তা সরকারের সাথে যে এই যে 3-4টা পরাশক্তির সাথে যে যে যুদ্ধটা বাঁধিয়ে দেওয়া হচ্ছে, এইটা কিন্তু সবচেয়ে ভয়াবহ, মানে বিপদে পড়বো আমরা সবচেয়ে বিপদের মধ্যে আছি, কারণ আমাদের ভূখণ্ডটা ইউজ হচ্ছে, বাংলাদেশটা তছনছ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা যে এই যে বললেন যে আপনারা যে বাংলাদেশ আওয়ামী লীগ তো ধরেন এখন নাই, আপনারাও কেউ নাই, কেউ চিন্তা করছেন না। বাংলাদেশেও যে বলে না যে খাড়ার উপরে মরারা, মরার উপরে খাড়া, যেটাই হোক, যে একেতে আমাদের সীমান্ত নিয়ে এই অবস্থা, একটা যুদ্ধ ভাব, আরেকেতে দেখেন যে আমাদের আদানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, আমাদের শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, গত পরশু ইয়াতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে 1250 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পুড়ে ছাই হয়ে গেছে, কোনো সংবাদপত্রে কোনো টিভি চ্যানেলে আসে নাই। তাহলে আগামীতে বিদ্যুৎ সংকট হবে, এটাই স্বাভাবিক। বলেন প্লিজ। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে এই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে যে অগ্নি সংযোগটা, এটার কারণে আমাদের এখন তো ধরেন আমাদের মোটামুটি পাওয়ার যায় আর আসে, যে অবস্থা যে আমাদের সন্তানরা কিন্তু গত 16 বছরে পাওয়ার মানে যায় এটা কিন্তু দেখেনি, এখন দিনে কিন্তু 4, 5, 6 বার করে কারেন্ট যাচ্ছে। আপনি দেখেন যে এই যে ভারতের সাথে যে আন্তঃদেশীয় রেল ট্রানজিট একটা যে চুক্তি হয়েছিল 5,000 কোটি টাকার, জয়ন্তী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে কোনো চুক্তি হওয়া মানে তখন মানে সবার ভিতরে একটা ছিল যে যারা বিরোধী দল ছিল, শেখ হাসিনা বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে। এখন হচ্ছে কি, এখন কেন কথা বলেন না? সেই সুশীল গুলো এখন কেন কথা বলেন না? এই যে 5,000 কোটি টাকার যে একটা রেল ট্রানজিট, আপনার সাথে একটু সংযুক্ত করবো আপা, সেটা হলো যে ভারতকে বাংলাদেশ ট্রানজিট দিয়ে তার বাংলাদেশের বুক ছিঁড়ে এটা যাবে সেটা যাবে, কিন্তু এখনো পর্যন্ত ভারত ট্রানজিট ব্যবহার করতে পারেনি, বরঞ্চ তারা সে 5,000 কোটি টাকার প্রজেক্টটা বাতিল করেছে। যদি এই প্রজেক্টটা থাকতো এবং তাহলে বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতো। পাশাপাশি যে এগ্রিমেন্টে এটাও ছিল যে ওই করিডোর দিয়ে কোনো সামরিক সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদ কোনো দেশ বহন করতে পারবে না, স্পষ্ট ভাষায় চুক্তিতে লেখা ছিল। কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে বিগত বেশ কিছু বছর ধরেই এই ট্রানজিট সুবিধা নিচ্ছিল, ভুটান এবং নেপালে রপ্তানি করছিল, এবং কি ট্রান্সশিপমেন্ট করে, অর্থাৎ দিল্লি কলকাতার বন্দর ব্যবহার করে বাংলাদেশ ইতিমধ্যে 2,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতি বছর। কিন্তু ভারত কিন্তু পক্ষান্তরে কোনো ধরনের ট্রানজিট সুবিধা এখনো নেওয়া শুরু করেনি, কিন্তু আমরা এটা জানতামও না এই যদি চুক্তিটা ভারত বাতিল না করতো। এবং এই যে বাতিল ফলে কি হয়েছে জানেন, আমাদের একটা বিশাল রাজস্ব থেকে আমরা বঞ্চিত হয়েছি, আর আমাদের রেল ডিপার্টমেন্টটা 10 গুণ উন্নত হতো, এই যে একটা এত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। শেখ হাসিনা দেশকে কখনো বিক্রি করেন না। শেখ হাসিনা যদি দেশ বিক্রি করতেন তাহলে আজকে তিনি ক্ষমতায় থাকতেন, তিনি শেখের বেটি, আজকে কারো ক্ষমতা ছিল না। তিনি যদি আমেরিকার এই চুক্তিটা মেনে নিতেন আজকে 5 আগস্ট আমাদের দেখতে হতো না, আজকে তিনি ক্ষমতায় থাকতেন। এই যে বাচ্চারা, ছেলেরা, তারা মনে করছে তারা একটা আন্দোলন করলো, শেখ হাসিনা পতন হয়ে গেল, এত সোজা না। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি দেশপ্রেমিক হও, বাংলাদেশকে ভালোবাসো, এখন রক্ষা করো, এখন দেশকে রক্ষা করো। আর বিএনপি যদি এতটুকু দেশপ্রেম থেকে থাকে, রক্ষা করেন। আওয়ামী লীগ তো নাই, আপনারা বলেন আওয়ামী লীগ তো নাই, আপনারা রক্ষা করেন। আপনারা কি বুঝতে পারছেন যে দেশের কি অবস্থা হচ্ছে? এই যে নির্বাচন করেন, আপনার ক্ষমতায় যেতে পারবেন? নির্বাচনই তো হবে না, কিভাবে ক্ষমতায় যাবেন? আপনার তো দেশই চলে যাচ্ছে, আপনার দেশ তো গাজা হতে যাচ্ছে। দেশটা রক্ষা করেন। দেশ রক্ষা করার দায়িত্ব কি একমাত্র আওয়ামী লীগের? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে দেশের জন্ম দিয়েছে, তো রক্ষার দায়িত্ব তো আমাদের সবার। আওয়ামী লীগ আজকে না থাকে, আপনারা নাই, আপনারা বলে এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, তো করেন না কি জন্য? কেন শেখ হাসিনা দায়? আজকে একটা মানুষের অ্যাবসেন্সে আপনি দেখেন যে আজকে দেশটার কি অবস্থা। আমাদের কোন সেক্টরটা আমরা ভালো আছি বলতে পারবেন? কোন সেক্টরটা? তোমরা যে ক্ষমতায় বসলা, এই যে বাচ্চা ছেলেগুলো, আজকে দুর্নীতির যদি আজকে সিরিয়াল বলা আরম্ভ করি ভাই, আপনার প্রোগ্রামের টাইম চলে যাবে। আজকে এই যে বলেন 400 কোটি টাকা একজন দরবেশ, আমরা দেখলাম যে 400 কোটি, আমার শুনলেই তো দম বন্ধ হয়ে যায় যে এই 7 মাসে 400 কোটি টাকা বানায় ফেললো।
আপনি বলেন যে এত দুর্নীতির ফলে যে এই যে জিডিপি 6 থেকে 3 তে নেমে আসলো, আগামী মাসে দেখবেন 2 তে আসবে, তারপরে যদি হ্যাঁ, 1 এ আপনার আসবে। সাথে একটু সংযুক্ত করি, আপনাকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিই। আপনি যেমনটা বলছিলেন 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে যাবে, সেটা আমার কথা নয়, সেটা বিশ্ব ব্যাংক ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে। এবং জিডিপির কথা আপনি যেমনটা বলছিলেন সেটা এখন 3.91 চলে আসছে, যেটা 7 এর উপরে ছিল, কিন্তু সেটা এখন অবস্থা। তাহলে মানুষ 30 লক্ষের চেয়ে বেশি দরিদ্র হবে, এটাই স্বাভাবিক। ওনারা কি চাচ্ছে যে আমরা সেই সুদের আমলে চলে যাব, ওই যে গরু ছাগল জামা কাপড় সব বন্ধক দিয়ে ওই যে 10,000 টাকা 20,000 টাকা সুদ দিয়ে ওই আমলে কি আমরা ফিরে যাচ্ছি? এখনো প্রান্তিক জনগোষ্ঠী 10% কিন্তু ওই যে মাইক্রো ক্রেডিট থেকে 10,000 টাকা 20,000 টাকা লোন নিয়ে চলে। সেটা যে অবস্থা জিডিপির, আমরা যদি সামনে যদি 50% আমরা কি সুদ দিয়েই চলবো, যে আমাদের জামা কাপড় সমস্ত বিক্রি করে বউ বাচ্চা বন্ধক রেখে গরু ছাগল বন্ধক রেখে ওই দিকে আমরা দেখবো? এভাবে চাচ্ছেন? বাংলাদেশটাকে 50 বছর আপনারা পিছিয়ে দিলেন। বাংলাদেশের মানুষকে টের পাচ্ছে এক আওয়ামী লীগ আপনারা নিধন করে কি মজা পাচ্ছেন? আওয়ামী লীগকে নিধন করে কি দেশটাকে বাঁচাতে পারছেন? আওয়ামী লীগের চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দেশটাকে রক্ষা করেন, দেশের সার্বভৌমত্বকে বাঁচান, দেশের স্বাধীনতাকে করেন। এই দায়িত্ব শুধু আওয়ামী লীগের না, এই দায়িত্ব আপনারও। আমরা দেখতে চাই আজকে আওয়ামী লীগ নাই, বিএনপি একটা বড় শক্তি, বড় দল। আমরা বিএনপি কে দেখতে চাই আপনারা নির্বাচন আদায় করবেন এবং আপনারা নির্বাচন করে ক্ষমতায় আসবেন। এটা আমি আজকে আপনার লাইভের মাধ্যমে বিএনপির কাছে বলতে চাই, আপনারা নির্বাচনে এসে ক্ষমতায় এসে আমাদেরকে দেখিয়ে দেন যে আপনারা নির্বাচন করে ক্ষমতায় এসেছেন। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন আপা। আমি একটু এই পর্যায়ে সালাউদ্দিন ভাইয়ের কাছে যাবো। সালাউদ্দিন ভাই, আল জাজিরা সাক্ষাৎকারে ইউনূস বলেছে জনগণ নাকি এখনো তাকে দেখতে চায়, তত্ত্বাবধায়ক সরকারের উপর আস্থা রাখতে চায়, জনগণের সম্পূর্ণ ভরসা। এবং এই প্রশ্ন উত্তরে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছে এই জনগণ কারা? আসলে আমরা যখন দেখি রাজপথে মিছিল করছে, মিটিং করছে, টোকাই ভাড়া করে সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞেস করে আপনারা কেন এসেছেন, তারা কোনো উত্তর দিতে পারে না। তারা বলে আমরা এমনি এসেছি, দেখতে এসেছি, নানান ধরনের। আপনি দেখেছেন এই ছোট ছোট 5-7 জনের মিছিলের ভিডিওগুলো ভেসে বেড়াতে। তাহলে ইউনূসের এই মন্তব্যের ব্যাপারে আপনি যদি কিছু বলতেন, জনগণ চায় এখন তাকে ক্ষমতায় এভাবে থাকতে, আপনি কি বলবেন? জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি তো আমাকে এই প্রশ্নটা আগে এখন করছেন। আপনি যে প্রশ্নটা এখন করছেন সেটা আমি 6ই আগস্ট 5ই আগস্টে ঘটনা ঘটেছে, তো 6ই আগস্ট আমি পুরো ছকটা বলে দিয়েছি যে আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স বিশ্লেষণ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কাউকে বসায় কি উদ্দেশ্য বসায় এবং তাদের সাথে কি কথাবার্তা হয়, কি চুক্তি হয়, এগুলো আমি 6ই আগস্টে একটা বক্তব্যের মধ্যে আমি বলেছি। তো 8 মাস পরে আপনি আবার সেই প্রশ্ন করেছেন, তারপর আমি বলছি। শুনেন, এখানে এই ইউনূস একদিনের জন্য ক্ষমতায় আসে নাই। এখানে ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এবং এটার জন্য বিভিন্ন গ্রাউন্ড তৈরি করবে। ইন্টারন্যাশনাল গ্রাউন্ডটা অলরেডি তার তৈরি করা আছে, লোকাল গ্রাউন্ডটা সে বিভিন্নভাবে তৈরি করবে। লোকাল গ্রাউন্ডটা তৈরি করে সে ক্ষমতায় থাকতে যাবে, বিভিন্নভাবে সেটা তৈরি করা হবে। এই যে আপনি মনে করেন যে বাংলাদেশে যে কিছু কিছু মানুষকে দিয়ে বলাচ্ছে যে মানুষ চায় অন্তর্বর্তীকালীন সরকার, মানুষ চায় ইউনূস থাকুক, এটা একটা গ্রাউন্ড তৈরি করছে। আর আরেকটা গ্রাউন্ড আপনাকে বলি, এই যে আপনি বলছেন যে বাংলাদেশে এখন দেখছেন না যে ব্যাঙ্গের ছাতার মতো প্রতিদিনই পার্টি হচ্ছে। এর উদ্দেশ্য কি আপনি বলতে পারবেন? জানেন প্রতিদিন কেন পার্টি হচ্ছে? শুধু শুধু তো পার্টি হচ্ছে না, এদেরকে ডিজিএফআই এর প্রেসক্রিপশনে ইউনূস এদেরকে দিয়ে পার্টিগুলো করানো হচ্ছে। কেন করানো হচ্ছে জানেন? এগুলো ক্লিয়ার। স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হবে এনসিপি কে শক্তিশালী করার জন্য, ইউনূসের গ্রাউন্ডটা তৈরি করার জন্য, বিএনপি নেতাদেরকে ভাগিয়ে আনার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া হবে। তো স্থানীয় সরকার নির্বাচন যখন আগে দেওয়া হবে তখন কিন্তু বিএনপি কিন্তু এখানে বেটু দিবে। বিএনপি বলবে যে আমরা এই নির্বাচন চাই না। তো এখন যদি বিএনপি যদি বলে যে আমরা এই নির্বাচন চাই না, তো তাহলে এখন তো অন্য দল বলতে হবে যে আমরা নির্বাচন চাই। এটার জন্য তো একটা গ্রাউন্ড ওয়ার্ক লাগবে। কারা বলবে? তখন এই যে নতুন নতুন দল তৈরি হচ্ছে, ধরেন 100-র মতো দল তৈরি হবে এই পরিস্থিতিতে যাওয়ার জন্য। ধরেন আগস্টের পর্যন্ত, জুলাই আগস্টের মধ্যে ধরেন 100 দলের মতো তৈরি হয়ে যাবে। 100 রাজনৈতিক দল যদি বলে যে আমরা এই স্থানীয় সরকার নির্বাচন চাই, বিএনপি যদি একা বলে আমি চাই না, তাহলে তাতে কিছু আসবে যাবে? কারণ বিএনপির লোক তো সব ওইখানে চলে যাবে, আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে শওকত মাহমুদ কে, এই যে বিএনপির লোক, এরকম বহু লোক নতুন নতুন গিয়ে নতুন নতুন দল তৈরি করবে আর এই ইউনূসের সাথে হাত মিলাবে। এখন 100 দল যদি একসাথে বলে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই, বিএনপি বলবে আমরা চাই না, তো বিএনপির কিছু, এই যে বললাম যে প্রথম যে ফারাব আসে বলেন
একটা ল্যাঙ্গুয়েজ আছে এখানে, সেটা টকশুতে তো সেই ল্যাঙ্গুয়েজটা আমি বলতে পারবো না। বিএনপি এখন ফারাবাসে মাইন কাচিবার মধ্যে পড়ছে, বুঝছেন? বিএনপি যে জায়গার মধ্যে আটকাইছে এই জায়গা থেকে আর বের হয়ে আসতে পারবে না। নড়াচড়া করবে ব্যথা পাবে, নড়াচড়া করবে ব্যথা পাবে, কোনো দিকে বিএনপি যাইতে পারবে না। বিএনপি এখন ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতে পারবে না। ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে গেলে, আন্দোলন ঘোষণা করলে, নির্বাচনের জন্য আন্দোলন যদি ঘোষণা করে, সাথে সাথে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হবে। কারণ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা এইরকম পরিমাণ এখানে সন্ত্রাস করছে, অগ্নিসংযোগ করেছে, মানুষের বাড়িঘর লুটপাট করেছে, চুরি ডাকাতি করেছে। এখন যদি এগুলোর কিন্তু সবগুলোর ভিডিও চিত্র ফুটেজ এই ডিজিএফআই দিয়ে ওদের কাছে কিন্তু ইউনূসের কাছে কিন্তু আছে। এখন যখন ওরা আন্দোলনের ডাক দিবে, সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করে জনসম্মুখে পাবলিশ করা হবে যে এই বাড়িতে আগুন দিছে বিএনপির এই নেতা, এই বাড়িতে আগুন দিছে বিএনপির এই নেতা, এই লুটপাট করছে এই নেতা, তাদেরকে সবার জেল হয়ে যাবে। তো জেল যদি হয়ে যায় তাহলে তো বিএনপি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আবার অন্যদিকে বিএনপির কিছু অংশকে ওইখানে এনসিপিতে নিয়ে যাওয়া হবে, ক্ষমতার লোভ দেখিয়ে মন্ত্রী বানিয়ে, এমপি বানিয়ে, উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, আপনার কথাটা সালাউদ্দিন ভাই ডিসকানেক্ট হয়ে গেছে আমাদের সাথে। আমরা এখন লিজা আপা আপনার কাছে জানতে চাইবো শেষ বক্তব্য, যে আমরা লাইভের শেষ পর্যায়ে চলে আসছি, আপনি যদি শেষ বক্তব্য কিছু বলেন। হ্যাঁ, আপনার শেষ বক্তব্য। হ্যাঁ জি, আমাকে কি শোনা যাচ্ছে? আসছি আপনার কাছে একটু পরে, আমি লিসা আপার বক্তব্যটা একটু, শেষ বক্তব্যটা একটু নিয়ে নিই। হ্যাঁ, ওকে ওকে। এই যে দেখেন যে আমরা যে শুনলাম যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে কোরবানি ঈদের আগে, ওনারা ওখানে যে ঈদ করবে, এটা তো হলোই না, বরং ওই যে 1,13,000 রোহিঙ্গা আবার এই সরকারের সাথে ঈদ করার জন্য চলে আসছে বাংলাদেশে। তো আমি এটাই শুধু বলতে, দেখেন যে আমরা এই যে একটা ম্যাটিকুলার বাংলাদেশে করা হলো, আমাদের যে আমরা নিজের পায়ে নিজের কুড়ালটা মারলাম। এখন আমি বলবো না যে আমরা কেউ বুঝতে পারছি না, এটা আমি ভালোভাবে বলতে চাচ্ছি না, কারণ এখন অনেক মানুষ, প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে। কারণ আপনি বাংলাদেশে মানুষের বুকের মধ্যে যদি স্ট্যাটিস্কোপ রাখেন ভাই, তাহলে ধকধক করে শুনতে পারবেন যে প্লিজ আগেই ভালো ছিলাম, জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেন। আমার খালি মাঝে মাঝে খুব রাগ উঠে ভাই, আমি খুব ক্ষোভ থেকে খালি বলি যে আমাদের জননেত্রী শেখ হাসিনার এখন আসার দরকার নাই, কারণ আমাদের একটু বাটাম খাওয়ার দরকার আছে। আমরা যে বেইমানিটা করছি, যে উনি আমাদের উন্নয়নের এত উচ্চ শিখরে আমাদেরকে নিয়ে গেছিলেন, আমরা মাথা উঁচু করে বাঁচতে আমাদেরকে শিখিয়েছেন যে আয়রন লেডিটি, আমরা যেভাবে বঙ্গবন্ধুকে, বাংলাদেশকে অপমান করলাম, 71কে অপমান করলাম, আমাদের একটু শাস্তির দরকার আছে। এখন কিন্তু সবাই চাচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম, জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেন। এই যে মানুষের ভিতরে যে একটা ফ্লো, এই যে মানুষদের এখন বুঝতে পারছে। আমি সবাইকে, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি যে কোনো দলই করতে পারেন, আগে দেশকে বাঁচান। আপনাকে বাংলাদেশকে ভালোবাসতে গেলে আপনাকে আওয়ামী লীগ করতে হবে না। আওয়ামী লীগ করলে আপনি বাংলাদেশকে ভালোবাসবেন তা কেন? আপনি দেশটাকে রক্ষা করেন, কারণ আমাদের দেশটার সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা আজকে হুমকির মুখে। কি হচ্ছে, আপনারা শিক্ষিত মানুষ যারা আছেন, বড় মানুষ যারা আছেন, সবাই বুঝতে পারছেন যে 5 তারিখে জাস্ট একটা নাটক। এই নাটক করে জয়ন্তী শেখ হাসিনা পতন ঘটিয়ে আমাদের বাংলাদেশটাকে একটা গাজা করার একটা প্ল্যান হচ্ছে। আমি সবাইকে আহ্বান করব যে আমরা সবাই মিলে আমাদের দেশটাকে যেভাবে 71 সালে আমরা রক্ষা করেছিলাম, আমরা দেশটাকে আবার সেইভাবে স্বাধীন করব, সেইভাবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা সবাই মিলে বাঁচবো। এই আহ্বান সবার কাছে রইল। ধন্যবাদ আপা আপনাকে। আমরা এখন সালাউদ্দিন ভাইয়ের কাছে যাবো। সালাউদ্দিন ভাই, আপনার শেষ বক্তব্য যদি বলতেন সবার উদ্দেশ্যে। জি ধন্যবাদ। আমিও লিসা আপার সাথে তাল মিলিয়ে একই ভাবে বলতে চাই যে এখন আমরা যদি এই দেশটাকে বাঁচাতে হয়, আমরা যদি দীর্ঘস্থায়ী যুদ্ধের হাত থেকে যদি আমরা আমাদের পরিবারকে বাঁচাতে চাই, দেশকে বাঁচাতে চাই, আমাদের সবাইকে বাঁচাতে চাই, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল ইউনূসকে এখান থেকে সরাতে হবে। কারণ ইউনূস কিন্তু বাংলাদেশের কেউ না। বাংলাদেশের কোনো দুর্যোগের সময়, বা অন্যের ভাষা আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর কোনো আন্দোলনে বা কোনো বাংলাদেশের কোনো দুর্যোগে আপনারা কি ইউনূসকে পেয়েছেন? ইউনূস ছিল না, ছিল না। কখনো ইউনূস বাংলাদেশের কোনো কিছুতে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধের সময় সে কিন্তু প্রাপ্তবয়স্ক থাকা অবস্থাও সে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তো এই ইউনূস কিন্তু বাংলাদেশে থাকবে না। এই ইউনূস বাংলাদেশ থেকে টাকা পাচার করে সামাজিক ব্যবসার জন্য, বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা করার জন্য টাকা নিয়ে সে কিন্তু চলে যাবে। কিন্তু বাংলাদেশটাকে কিন্তু একটা দীর্ঘস্থায়ী
যুদ্ধের মধ্যে লিপ্ত করে দিয়ে কিন্তু সে চলে যাবে, কারণ সে বাংলাদেশের না, সে এজেন্ট। আমি আপনাকে একটি কথা বলি, 1 মিনিটে শেষ করছি ভাই। আপনাকে যদি মনে করেন যে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি, অনেক অন অফ দ্য বিগেস্ট কোম্পানি হচ্ছে যে আপনার বোয়িং, আপনাকে যদি বোয়িং কোম্পানিতে যদি আপনাকে নিয়োগ দেওয়া হয় কাজ করার জন্য, আপনি কি করবেন? সেই কোম্পানির পারপাসটা তো সার্ভ করবেন, সেই কোম্পানির পণ্যটা আপনার বোয়িং, পৃথিবীর বিভিন্ন দেশে বোয়িং এরোপ্লেন সেল করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে আপনি নেগোসিয়েশন করবেন, কারণ এই কোম্পানির আপনার নিযুক্ত, এই কোম্পানির আপনার প্রতিনিধি। তদ্রুপ এখানে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, আপনি যদি অন্য ভাষায় বলেন দালাল হচ্ছে এই ডক্টর ইউনূস। সে মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করে এখানে দেশটাকে একটা পার্মানেন্ট যুদ্ধের দিকে লিপ্ত করে দিয়ে সে এখান থেকে চলে যাবে। যতদিন ক্ষমতায় থাকবে, 5, 7, 10 বছর, 8, 10 বছর, যতদিন থাকতে পারে, 1, 2 বছর, 2 বছর সে এখানে থাকবে। থাকার পরে যখন দেখবে যে আর পারে না, তখন সে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাবে। কিন্তু বাংলাদেশ তো আজীবনের জন্য যুদ্ধে লিপ্ত হয়ে গেল। তো আমি বাংলাদেশকে আজীবনের জন্য যুদ্ধ থেকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের সকলকে, সকল রাজনৈতিক দলকে, বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে ইউনূসকে হটিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমরা বাংলাদেশ জনগণ রক্ষা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জনাব আতার হালদার। আপনার কাছে আসবো, আপনি যদি আপনার বক্তব্য বলতেন। তার আগে আপনি নিউজটা একটু শেয়ার করুন, আমরা নিউজটা একটু দেখাই যে আপনি যে নিউজটা শেয়ার করছিলেন। এই যে এখানে শিলখালী করিডোর, বাংলাদেশ কি মার্কিন সমর্থিত এক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এখানে এই যে শিলাখালী করিডোরের বাংলাদেশ মার্কিন সমর্থিত এক প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়েছে, এই ব্যাপারে একটা রিপোর্ট আমরা মুক্তিবার্তা দেখছি। এখানে খুব স্পষ্ট ভাবে আপনি দেখেন, খুব দারুণ ভাবে জিনিসটাকে তুলে ধরা হয়েছে। আপনি একটু দেখেন এখানে স্টেথিয়া বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন তুলে ধরে কিভাবে বাংলাদেশকে শিলাখালী করিডোর মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত মিয়ানমার বিরোধী প্রক্সি যুদ্ধের একটি সম্ভাব্য ঘাঁটিতে পরিণত হতে পারে। কৌশলগত, লজিস্টিক, গোপন জোট এবং আরসার সম্পর্কিত উত্তেজনাপূর্বক ঘটনার ইঙ্গিত মিলেছে। তার মানে দেখেন এখানে একটা জিনিস করছে, যে শিলাখালী করিডোর নিয়ে বাংলাদেশের সরকারের সম্প্রতি ঘোষণার ঠিক 3 দিন আগে পাকিস্তানের কৌশল নির্ভর গবেষণা প্রতিষ্ঠান স্টাথিয়া একটি উদ্বেগজনক প্রশ্ন তোলে, বাংলাদেশ কি মিয়ানমার জান্তার বিরুদ্ধে মার্কিন সমর্থিত প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে? সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতের মুহূর্তে বাংলা অবস্থান বা যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং রাখাইন রাজ্যে বিদ্যমান বিদ্রোহীদের কূটনৈতিক টানাপোড়েন বিশ্লেষণ করাটা জরুরি হয়ে পড়েছে। এখানে দেখেন বিদ্রোহীদের সঙ্গে গোপন যোগাযোগ হয়েছে, শিলাখালী করিডোরে কৌশলগত, মানবিকতা কিন্তু এখানে অবনতি হবে এবং যুক্তরাষ্ট্রের কিন্তু সক্রিয় ভূমিকা করিডোর প্রকল্পে যুক্তরাষ্ট্রের ইউএসআরসির আর্মি স্পেসিফিক কমান্ডের জড়িত। কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন হচ্ছে তুর্কি ড্রোন অপারেশনের জন্য। যুক্তরাষ্ট্রের 3 কূটনীতিক সুসান স্টেভেন, নিকোল চুলেকিস এবং অ্যান্ড্রুস হেরথ্রাপ সম্প্রতি ঢাকা সফর করেছেন। এভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কৌশলগতভাবে আসেন। প্রক্সি যুদ্ধে আমাদের কি কি কৌশল আসছে সেটা কিন্তু এখানে আপনি দেখাচ্ছে। এই প্রক্সি যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে রাখাইন রাজা, আরাকান আর্মি এবং সিএনএফ গেরিলাদের সহায়তা করা, মিয়ানমার জান্তার মিন অং হুইকে সহ 6 কর্মকর্তাকে বিচার মুখোমুখি করা, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির রোহিঙ্গা গণহত্যার অভিযোগে বিচার নিশ্চিত করা। বর্তমানে যুক্তরাষ্ট্র এনইউজি মিলিতভাবে মায়ানমারের ভূখণ্ডে প্রায় 2/3 নিয়ন্ত্রণ করছে বলে স্টাথিয়া দাবি করেছে। বিশ্লেষণে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? এখন দেখেন এই রিপোর্টটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং খুব স্পষ্টভাবে সমস্ত জিনিস বিশ্লেষণ করেছে এবং এখানে স্পষ্ট কিন্তু এটাও বলেছে যে 10ম, 7ম এবং 24 ডিভিশন সেনাবাহিনীর এই 3টা ডিভিশন কিন্তু যুদ্ধে অংশ নেবে না, কিন্তু লজিস্টিক সহায়তায় সাপোর্ট দিবে। এভাবে আমাদের সেনাবাহিনীকে একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে দেওয়া মানে হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী একটা যুদ্ধে নিয়ে আসে। এবং অবশ্যই এতক্ষণ আপা এবং সালাউদ্দিন ভাই যেটা বলেছে যে আমাদের একটা গাজার মতো পরিস্থিতি এবং একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে আমাদের দীর্ঘস্থায়ী আমাদের বাংলাদেশকে থেকে একটা গাজা বানানো, এবং সেইটাই ইউনুস করে। ইউনুস এখান থেকে ভাগবে। আরো একটা বিষয় এটার সাথে আপনাকে বলি, ইউনুস যে ভাগবে তার একটা ক্লিয়ার প্রমাণ হচ্ছে, আপনি দেখেন 20 কিলোমিটার রেল লাইন তৈরি করতে শেখ হাসিনার খরচ হয়েছে 21,000 কোটি টাকা। তার মানে এভারেজে যেটা দাঁড়িয়েছে 1085 কোটি টাকা, সেই বাকি 1 কিলোমিটার করতে ইউনুসের এখন লাগতেছে হচ্ছে 11,000 কোটি টাকা। তার মানে 11,000 কোটি টাকা সে কি করবে? আপনি আসিফ মাহমুদের পিএস 311 কোটি টাকা, তারপরে তানভীর হুজুর নতুন দরবেশ, সে অলরেডি 400 থেকে 500 কোটি টাকা লুটপাট করেছে। এভাবে তাদের নাহিদ সার্জিসের প্রত্যেকের অ্যাকাউন্টে বিটকয়েনে আপনি দেখেছেন শত শত কোটি টাকা। তার মানে তারা দ্রুত বেগে যে যত ভাবে টাকা পাচ্ছে লোপাট করে, এবং তাদের সময় ঘনিয়ে আসছে এবং এই জন্য তারা টাকাটা লোপাট করে আমেরিকার হাতে দেশটা দিয়ে তারা এখান থেকে ভাগবে, এটাই তাদের উদ্দেশ্য।
ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, শেখ ফরিদ। আমরা এখন তার কাছে যাব। আমি জনাব শেখ ফরিদ, আপনাকে স্বাগতম আজকের লাইভে। আপনি খুব সুন্দর বক্তা। জনগণ আপনাকে, অর্থাৎ দর্শকরা আপনার কথা বলছিল বারবার কমেন্টসে যে শেখ ফরিদ কোথায় গেল, সেই জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। এখন আজকের আমাদের যে বিষয়টা ছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, করিডোর দিয়ে একটা যুদ্ধে লিপ্ত করে দেওয়া ইউনূসের যে উদ্দেশ্য, সেখানে আপনি ইতিমধ্যেই জানেন চাইনিজ সৈন্যবাহিনী ইতিমধ্যে বার্মাতে ঢুকে গেছে জুন্টা সরকারকে সহায়তা করার জন্য, রাখাইন অর্থাৎ আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী বলেন, সরকার বলেন, অর্থাৎ আরাকান আর্মির সাথে যুক্ত হয়ে জুন্টা সরকারের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি একটা সন্ত্রাসী গোষ্ঠীতে সহায়তা করেন, একটা বৈধ সরকার যদি আপনাকে বম্বিং করে, আপনার উপর হামলা করে, শুধু একা নয়, তার সাথে চায়নাও যুক্ত পরাশক্তি আছে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা আসলে কি হবে, আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকেও, আপনার মাধ্যমে দর্শকদেরকেও অনেক ধন্যবাদ যে আমাকে তারা সার্চ করছিলেন। আসলে ভাই, আপনি যে বক্তব্যটা এখন নিয়ে আসছেন, সারা দেশ না, সারা পৃথিবীতে এটা আলোচনা হচ্ছে, সারা পৃথিবীতে। ইভেন আমি এখন যে দেশে আছি, অদ্ভুত ব্যাপার, আজকে বিকেলে সেখানে আমি আলোচনা হতে দেখলাম। তারা তো আর জানে না আমি বাংলাদেশি, আমি দেখলাম তারা আলোচনা করতেছে। আমি অবাক হয়ে গেলাম, আমার দেশ নিয়ে অন্য একটি দেশে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, করিডোর নিয়ে। আপনি যেটা বলেছেন যে অলরেডি জান্তা সরকারকে, বার্মার মায়ানমারের জান্তা সরকারকে চাইনিজ সরকার সহযোগিতা করতেছে এবং এটা তারা করবে, এটা স্বাভাবিক। আমি আজকে একটু আগে, মানে ঘন্টা দুই আগে একজনের সাথে আলোচনা করলাম যে যদিও এটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতের বিরোধিতার কারণে চায়না চুপ থাকবে না, কারণ চায়না এখানে কোনোদিনই, এই মুহূর্তে চায়না এই অঞ্চলে আমেরিকার আধিপত্য মেনে নিবে না। এমনিতে চায়নার সাথে অলরেডি এই ইউনাইটেড আমেরিকার সাথে, ইউএস এর সাথে অলরেডি একটা ট্যারিফ যুদ্ধ চলতেছে, বাণিজ্য যুদ্ধ চলতেছে, তাদের ট্যাক্সের যুদ্ধ চলতেছে এই মুহূর্তে এখানে। আর আপনি করিডোর কোন আইনে দিবেন, কেন দিবেন? এই বাংলাদেশের এটা তো কোনো সরকারই না। একদিকে হলো তারা অনির্বাচিত, আরেকদিক হলো যদি নির্বাচিত সরকারও হয়, ধরে নেন এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু সর্বদলীয় সিদ্ধান্ত নিতে হবে, সর্বদলীয় সংসদীয় কমিটির বৈঠক ডাকতে হবে। আপনি তো গণতান্ত্রিক রাষ্ট্রে তো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি করিডোর দেন বা না দেন, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি সিদ্ধান্ত নেবেন, সেটা ভুল হোক বা শুদ্ধ হোক, আপনাকে তো অবশ্যই সর্বদলীয়, সর্বমত, সর্বজনের যত জনপ্রতিনিধি থাকবে তাদের বক্তব্য নিতে হবে, তাদের মতামত নিতে হবে। আপনি দিতে পারেন না। আর এটা তো একটা শিশুও জানে যে এই মুহূর্তে এখানে করিডোর দিলে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমরা হয়ে যাব বলির পাঠা, সোজা কথায় বলতে গেলে কাবাবে হাড্ডি হয়ে যাব আমরা। আমরা এইখানে আমাদের কি স্বার্থ আছে? আপনি একটা বিদ্রোহী গোষ্ঠীকে আপনি সমর্থন দেন কোন আইনে? আপনি কি মানে এই যে এই দেশে এই মুহূর্তে একটা অবৈধ এবং অনির্বাচিত সরকার ক্ষমতায়, তারা কি সেই আরাকান আর্মিকে তাহলে স্বীকৃতি দিয়ে ফেলেছে? তাহলে সেটা প্রকাশ্যমূলক স্বীকৃতি দেয়। যদি সেটা স্বীকৃতি না দেয় বা বিশ্ব তো এখনো তাকে বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জানে আরাকান আর্মিকে, কোন আইনে না জাতীয়ভাবে এটা সিদ্ধান্ত নিতে পারে? না আন্তর্জাতিক আইনে আপনি আরাকান আর্মিকে করিডোর দিতে পারেন না। জাতিসংঘ ছেড়ে যে কেউ এটা বলুক হবে না। জাতিসংঘ মানেই তো কোরআন শরীফ না, জাতিসংঘ মানেই তো বেদ না, জাতিসংঘ মানে তো বাইবেল না যে তার কথা ফেলতে পারবেন না আপনি। আপনি জাতিসংঘের কথায় আপনি করিডোর দিতেছেন, জাতিসংঘকে বলেন 12 লাখ রোহিঙ্গা নিয়ে যাক। কই, আমরা তো 12 জনকে ফেরত যেতে দেখলাম না, বরং আমরা শুনলাম যে 1.5 লাখ রোহিঙ্গা নাকি আপনি ফেরত দিবেন। উল্টা 1.5 লাখ তো ঢুকলো, আমরা জানলাম 2 দিনের মধ্যে 1,20,000 ঢুকে গেছে। তো আপনি আর কোন আরাকান আর্মিকে আপনি করিডোর দিচ্ছেন? সে আরাকান আর্মি যাদের বিরুদ্ধে অভিযোগ করছে এই রোহিঙ্গারা, যে এরা জান্তা সরকার এবং আরাকান আর্মি এরাই রোহিঙ্গাদের পিটিয়ে মেরে কেটে দেশ ত্যাগ করছে, দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আপনি তাকে সহযোগিতা করতেছেন। এখন তো আমরা জামাতকে কথা বলতে দেখি না, এখন তো আমরা হেফাজতে ইসলামকে কথা বলতে দেখি না, এখন তো আমরা মৌলবী সাহেবদের চিকরাচিকরি করতে দেখি না, এখন তো মসজিদে বয়ান দিতেছে না যে আরাকানকে কেন তুমি করিডোর দাও। শুধু ভারতে করিডোর দিলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় না, শুধু ভারতে করিডোর দিলে দেশ ধ্বংস হয়ে যায়, দেশ বিক্রি করা হয়ে যায়। কিন্তু আরাকানের মতো একটা বিদ্রোহী, আরাকান আর্মির মতো একটা বিদ্রোহী গোষ্ঠীকে বুঝি বিদ্রোহী গোষ্ঠীকে আপনি যদি করিডোর দেন তাহলে বুঝি দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় না, তাই না? এগুলো একটা শিশুও জানে। তাহলে আমরা ধরে নিতে পারি যে
এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলে গিয়েছিলেন যে তাকে কোন কোন দেশ চাপ দিয়েছিল একটা দেশ গড়ার জন্য, কথাটা সত্য পরিণত হচ্ছে। কিন্তু এটা আমাদের দেশের জন্য, শুধু আমাদের দেশের জন্য না, এটা পুরো উপমহাদেশের জন্য বিপজ্জনক। আমি মনে করি যে এই করিডোর দেওয়ার কারণে পুরো দক্ষিণ এশিয়া বিপদে পড়ে যাবে এবং ভয়াবহ বিপদে পড়ে যাবে। এই দেশে দুর্ভিক্ষ লাগবে, এই দেশে অস্ত্র চোরাচালান বেড়ে যাবে, এই দেশে মাদক চোরাচালান বেড়ে যাবে। অলরেডি তো মাদক চেয়ে গেছে, বারমার মাদকে পুরো বাংলাদেশ চেয়ে গেছে, আরো বেড়ে যাবে। নারী পাচার হবে, শিশু ধর্ষণ হবে, শিশু পাচার হবে, খুন অপহরণ ধর্ষণ বেড়ে যাবে এই দেশে একটা। তারপরে দুর্ভিক্ষ লেগে যাবে, যুদ্ধ লেগে যাবে। আর আপনি যেটা বললেন, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো আপনি দেখেছেন কয়েকদিন আগে বাংলাদেশের অভ্যন্তরে 10 কিলোমিটার ভিতরে ঢুকে আরাকান আর্মির পতাকা উড়িয়ে দিয়েছে আরাকান সৈন্যবাহিনী। এটা কি বাংলাদেশের অর্থাৎ ইউনূস সরকারের কি সমর্থন ছিল, সবুজ সিগন্যাল ছিল? যেহেতু তারা এর কোনো প্রতিবাদ করে নাই, যেহেতু তারা এটাকে নিয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই, বরং আমরা এমন একটা হয়েছে যে জামাই আদরের মতো বক্তব্য দিয়েছে, আমরা শুনেছি। তারপর রাষ্ট্র উপদেষ্টা, আমি উপদেষ্টা তো বলি না, উপদেষ্টা বলি, তিনি বলেছেন অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। একটা দেশের ভিতরে একটা বিদ্রোহী গ্রুপ তাদের সশস্ত্র অবস্থায় এসে নেচে গিয়ে চলে গেল, তাদের পতাকা উড়ালো, এটা তো চরম ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, পররাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, এমনকি এর দায় এখন কে নিবে? প্রতিরক্ষা উপদেষ্টা যে সে ব্যর্থ, এগুলো দায় নিতে হবে তার। এটা তো চূড়ান্ত। আমি মনে করি যে এগুলো পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে নিয়েছে। আমি ভিডিওটা চাইলে আপনি প্লে করতে পারি, যে বাংলাদেশের সীমান্ত এখন আমাদের হাতে নেই, অন্য রাষ্ট্রের হাতে চলে গেছে, এবং তিনি সহজভাবে স্বীকার করেছেন। আপনি কি বলবেন এই বিষয়ে একটু বলেন। জি, সম্ভব হলে এটা একটু দেখায় দেন দর্শকদের, ভালো হবে। তাহলে দর্শকরা আবার মনে করবে যে আমরা আপনি বানায় যদি সম্ভব হয় দেখান রেডিও সাহেব। এটা একবার দেখানো হয়েছে, তাহলে থাক। আমি আপনাকে বলি, এটা বলার পরে কি তার ওই পদে থাকার যোগ্যতা আছে? আপনি বললেন যে আমি তো এটা পারতেছি না, তাহলে আপনি পদে আপনাকে থাকতে বলেছে কে? আপনার তো ন্যূনতম লজ্জা থাকলে আপনি তো পদত্যাগ করতেন। এই কথা বলার পরে আপনার বিরুদ্ধে কেউ অভিযোগও করে নাই, সাক্ষ্য লাগবে না, আপনি নিজেই বলেছেন যে আপনি ব্যর্থ। তাহলে আপনি যদি ব্যর্থ হতেন তাহলে পদত্যাগ করেন, অন্য লোককে দেন। যদিও এটা তারা অবৈধ সরকার, এতে পদত্যাগ করলে কি না করলে কি, কিন্তু এটা হাস্য করে। এরা যা বলতেছে, যা করতেছে, মানে আমি কিন্তু বারবার বলি আপনাদের, আমি বিভিন্ন জায়গায় বলি, এরা স্ব জায়গায়, ওই যে আমাদের কন্ডম উপদেষ্টা আপা বলছেন, তারা স্ব জায়গায় সবাই যোগ্য, মেনে নিছি আমি অস্বীকার করি না। তারা এনজিও চালানোয় তারা যোগ্য, তারা এসিতে বসে বড় বড় লেকচার দেওয়ার যোগ্য, কোনো সন্দেহ নেই, তারা সফল। কিন্তু রাজনীতিতে তারা সফল না। দেশ পরিচালনা আর এনজিওর দোকানদারি এক না, দেশ পরিচালনার নোবেল পুরস্কার পাওয়া এক না, দেশ পরিচালনা আর গ্রামীণ ব্যাংকের কিস্তি তোলা এক না। দেশটা টোটালি আলাদা জিনিস। এটার জন্য ভিন্ন মত, দেশপ্রেম, ভিন্ন চিন্তা, সক্রিয় ভূমিকা থাকতে হবে। এদের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। এদের কি কোনো দায়বদ্ধতা আছে? কালকে যদি কোনো কারণে চায় না হামলা করে, তো তার আগে পালায় চলে যাবে এই দেশ ছেড়ে। এই যে কয়জন 20 জন নাকি 22 জন আছেন উপদেষ্টা, এরা তো পরের দিনে বিমানে উঠে চলে যাবেন। অর্ধেক তো বাংলাদেশের নাগরিক না। এই উপদেষ্টা পরিষদের কেউ আছে শিশু, কেউ আছে হুরি কোটায়, কেউ বুড়ি কোটায়, কেউ গেলমান কোটায় আসছে। এরা তো বিমানে চড়ে ভাগবে। আর কয়েকজনের তো পাসপোর্ট অন্য দেশেরই পাসপোর্ট, আর এদেরও তো পাসপোর্ট ভিসা রেডি, ডলার সবসময় রেডি থাকে। এখন এই যে এই যিনি নিজে বলতেছেন, যে তিনি নিজে বলতেছেন যে তাদের কিছু করার নাই, সীমান্তে এত স্কোয়ার ফিট বা এত মাইল তাদের আন্ডারে নাই, এটা বলার পরে তিনি কিভাবে ক্ষমতায় থাকেন, কিভাবে ক্ষমতায় থাকতে চান? এদের তো ন্যূনতম লজ্জাবোধ নাই। মূর্খ তো বটে রাজনৈতিক ভাবে, এরা এদের ন্যূনতম লজ্জাবোধ নাই। জি ভাই। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন। তাহলে আমরা কি এই সিদ্ধান্ত, এই কনক্লুশনটা ড্র করতে পারি যে ইউনূস অর্থাৎ সুপরিকল্পিতভাবে সে মেটিকুলাস প্ল্যান নিয়ে যেভাবে শেখ হাসিনাকে সরিয়েছিল, ঠিক একই কায়দায় যে বাংলাদেশে যে মার্কিন ঘাঁটি, শেখ হাসিনা যেটা আগে বলে গিয়েছিল, মার্কিন ঘাঁটি ছোট খ্রিস্টান রাষ্ট্র, এবং অর্থাৎ এই উপমহাদেশে ভারত মহাসাগরের আধিপত্য নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যে আমেরিকান যে আধিপত্যবাদ, সেটাই সঠিক হতে চলছে ইউনূসের নেতৃত্বে। হ্যাঁ, এখন তো আমি তো তাই মনে করি। আমি না, সারা পৃথিবী তা মনে করতেছে। আমি বা আপনার বক্তব্য না, সারা পৃথিবী এখন মনে করতেছে যে এটা আমেরিকার ডিজাইন, মানে জো বাইডেনের, আমি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কথা বলতেছি না,
যে জো বাইডেন প্রশাসনের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য ইউনূস তথাকথিত এই এনজিও গ্রাম সরকার এরা কাজ করে যাচ্ছে, কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনি দেখেন সবচেয়ে আমাদের দুর্ভাগ্য এই যে আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে গিয়ে এরা পুরো দেশটাকে একটা মানে একেবারে অন্ধকারে ফেলে দিচ্ছে, কেউ কথা বলতেছে না। আপনি দেখেন হেফাজতের এখন কথা বলে না, জামাত এখন কথা বলে না, এখন দেখেন বিএনপি বলতেছে একটু আধটু, সরাসরি বলে না, মানে স্ট্রংলি কোনো প্রতিবাদ নাই তাদের। বিএনপি যে একটা বড় দল সেই হিসেবে ওইভাবে তাদের বক্তব্য নাই। কিন্তু আওয়ামী লীগ যদি এই কাজটা, করিডোরটা যদি এই আরাকান আর্মিকে দিত বা বার্মাকে দিত, ভারতকে দিলে তো কথাই নাই। এতক্ষণ কিন্তু সারা দেশে প্রত্যেক জেলা উপজেলায়, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, সকল রাজনৈতিক অফিস থেকে কিন্তু মিছিল মিটিং শুরু হয়ে যাইতো, এই যে দেশ বিক্রি করে দিছে। কিন্তু এখন কেউ কথা বলতেছে না। আমরা বুঝতে পারতেছি না যে এই দেশে যারা রাজনীতি করে তারা এত এত শিশু সুলভ হয়ে গেল কেন, অথবা নাকি তারা নপুংসক হয়ে গেছে, তারা কথা বলতে সাহস পায় না। একটা অনির্বাচিত সরকার একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে আমাদের বাংলাদেশের ভয়ঙ্কর রকম ক্ষতি হবে। আমি বললাম তো, এই কারণে, এই করিডোর দেওয়ার কারণে বাংলাদেশের দুর্ভিক্ষ হবে, সন্ত্রাস বাড়বে, আমরা কেউ রক্ষা পাবো না, কেউ ভালো থাকতে পারবো না। আর আপনার কথাই ঠিক, এবং সাধারণ জনগণ মনে করে এবং সারা পৃথিবী মনে করে এই ইউনূস সরকার যা করতেছে তা কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো দেশ, কোনো না কোনো সংগঠনের কথায় সে কাজ করতেছে, বাংলাদেশের স্বার্থে সে কোনো কাজ করতেছে না। ধন্যবাদ প্রিয় অতিথি, ধন্যবাদ শেখ ফরিদ আপনাকে, ধন্যবাদ এম সালাউদ্দিন, ধন্যবাদ লিজা কালাম আমাদের সাথে যুক্ত থাকার জন্য, ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আবারও কথা হবে।